হ্যালো স্টুডেন্টস, পলিটিক্যাল সায়েন্স অনার্স থার্ড সেম স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি, তোমাদের প্রত্যেককেই নতুন সেমিস্টারের শুভেচ্ছা। তোমরা জানো যে এই প্যান্ডামিক সিচুয়েশনে এখনও পর্যন্ত যেহেতু কলেজে পঠন পাঠন শুরু করা সম্ভব হয়নি, তাই গতকাল থেকে আবারও আমরা অনলাইনের মাধ্যমেই পঠন পাঠন শুরু করতে বাধ্য হয়েছি, মূলত ফার্স্ট সেম, থার্ড সেম এবং ফিফথ সেম স্টুডেন্টদের জন্য। সেই উপলক্ষেই বা আমার আজকের এই ক্লাস, আজকে আমি তোমাদের সঙ্গে প্রথম মিট করছি থার্ড সেমিস্টারে। তো তাই প্রথমে আমার এই ক্লাসে আমি তোমাদের থার্ড সেমিস্টারের এই যে সিলেবাস, সেই সিলেবাস নিয়েই কিছু কথা বলবো। থার্ড সেমে তোমাদের যেটা পড়তে হবে, পলিটিক্যাল সায়েন্স থার্ড সেমে 3টা অনার্স কোর, অর্থাৎ কোর 5th, কোর 6th এবং কোর 7th। এছাড়াও SEC 1 বলে আরেকটা সাবজেক্ট পড়তে হবে, যেটা পলিটিক্যাল সায়েন্স রিলেটেড, সেটাও আমরাই পড়াবো। এবং তাছাড়া সাবজেক্ট যার যেটা রয়েছে সেটা তোমরা পড়বে। এটা হচ্ছে তোমাদের টোটাল থার্ড সেমের সিলেবাস। তো পলিটিক্যাল সায়েন্সের যে সিলেবাস, সেখানে কোর 5th যেটা রয়েছে সেটা হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। এই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে বাংলা যেটাকে বলছে জনপ্রশাসন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে তোমাদের সিলেবাস অনুযায়ী এবার যেটা পড়তে হবে, মূলত তোমাদের সিলেবাসে 3টা টপিক ছিল, মেজর টপিক, যেটা এবছরের জন্য, এই প্যান্ডামিক সিচুয়েশনের জন্য রিডিউস করা হয় এবং অনেক সাব টপিক সেখান থেকে বাদ দেওয়া হয়। তো তোমরা মূলত যে রিডিউস সিলেবাসটা, সেটাও বোধহয় তোমাদের কলেজ ওয়েবসাইটেও দেওয়া আছে, প্লাস আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপেও দেওয়া রয়েছে, সেখান থেকেও দেখে নিতে পারবে। তোমাদের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে কোর 5th, কোর 6th হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশন এবং কোর 7th হচ্ছে পলিটিক্যাল সোসিওলজি। এই 3টা কোর তোমাদের পড়তে হবে। তো এই 3টা কোরের মধ্যে আমি কোর 5th বা C5-এর কয়েকটা টপিক পড়াবো, একই সঙ্গে কোর 7th-এর কয়েকটা টপিক পড়াবো। ঠিক আছে? তো মূল আলোচনায় যাওয়ার আগে বা পড়ানো শুরুর আগেই আমি কিছু কথা বলে রাখি তোমাদের। আজকে যেহেতু ইন্ট্রোডাকশন ক্লাস, আমাদের হাতে সময় খুব কম। তোমরা জানো যে এই প্যান্ডামিক সিচুয়েশনে তোমরা অলরেডি সেকেন্ড সেম পরীক্ষা এখনও পর্যন্ত না দিয়েই বলা যায় থার্ড সেমে উঠে গেছো। থার্ড সেমের ক্লাস যেহেতু শুরু হয়েছে, ক্লাস করছো, এবং ইউজিসি বা ইউনিভার্সিটির নর্মস অনুযায়ী বা যে শিডিউল আছে আর কি, এক্সাম শিডিউল অনুযায়ী তোমাদের এক্সাম, থার্ড সেমের এক্সাম কিন্তু ফেব্রুয়ারির শেষে হওয়ার কথা। সেই দিক থেকে সময় যেহেতু কম, তাই কিন্তু তোমাদের সিলেবাস, মেইন যে সিলেবাস, সেটা কিন্তু রিডিউস করা হয়েছে। এবং রিডিউস করে যতটুকু সিলেবাস করা হয়েছে সেটাকে কিন্তু শেষ করার জন্যই আমরা এই অনলাইনের মাধ্যমে ক্লাস শুরু করেছি। তো তোমরা এই অনলাইনের ক্লাসগুলোকে একটু গুরুত্ব সহকারে ফলো করবে এবং এখান থেকেই ভেবে নেবে যে এখান থেকেই বুঝে নিয়ে, এখান থেকেই ম্যাটেরিয়ালস সংগ্রহ করে বা টিচার্সদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে কিভাবে কি করা যাবে আগামী পরীক্ষার প্রস্তুতি,
জন্য, সেটার জন্য কিন্তু তৈরি হতে হবে। তো জানি না আগামী দিনে ডিসেম্বরে বা জানুয়ারিতে অফলাইনে বা সরাসরিভাবে আমরা ক্লাস করাতে পারবো কিনা, বা আমরা তোমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ বা পড়াশোনার বিষয়ক এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করতে পারবো কি না। তবু আমি বলে রাখলাম টেন্টেটিভ, সেটা যদি নাও সম্ভব হয় যে অনলাইনের মাধ্যমেই তোমরা যেটুক বুঝবে বা যেটুক পারবে চেষ্টা করবে এখান থেকেই, এবং টিচারদের সঙ্গে যোগাযোগ করে যতটা পারবে সিলেবাসটাকে কাভার করার চেষ্টা করবে, এক্সামের জন্য প্রিপারেশনটা নেওয়ার চেষ্টা করবে। তাই গুরুত্ব দিয়ে কিন্তু এই ক্লাসগুলোকে একটু ফলো করবে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, যে যে বিষয়গুলো এখানে আমরা পড়াবো আর কি, তোমাদের কোর্স 5, কোর্স 6, কোর্স 7 এবং এসিসি 1, প্রত্যেকটা বিষয়ই আমরা যেহেতু 6জন টিচার রয়েছি পলিটিক্যাল সায়েন্সে, তো 6জন টিচারই ভাগ বাটোয়ারা করেই পড়াবো। প্রত্যেকেই বিভিন্ন টপিকগুলো নিয়ে আলোচনা করব। তো যে টপিক নিয়ে তোমাদের সমস্যা হবে, সংশ্লিষ্ট টপিকের উপরে সেই টিচারদের সঙ্গে তোমরা যদি যোগাযোগ করো, তাহলে আশা করি বেশিভাবে উপকৃত হবে আর কি। তো আমি আজকে মূলত কোর্স 7-এর একটা টপিক আলোচনা শুরু করতে চাইছি, যেটা তোমাদের রয়েছে হচ্ছে পলিটিক্যাল পার্টিসিপেশন বা রাজনৈতিক অংশগ্রহণ। তো পলিটিক্যাল পার্টিসিপেশন বা রাজনৈতিক অংশগ্রহণের আমি আজকে একটা জাস্ট ইন্ট্রোডাকশান পার্ট বা ভূমিকা আলোচনা করে আজকের ক্লাসটা শেষ করব। আবার কন্টিনিউ হবে এটাই রুটিন অনুযায়ী। আমার যেদিন ক্লাস থাকবে তোমাদের জন্য, সেদিন সেই ক্লাসে আমি আমার এই আলোচনাটাকে কন্টিনিউ করে যাব। তো আমরা কোর্স 7-এ যেটাকে বলছি মূল যে পেপারটা, সেটা হচ্ছে পলিটিক্যাল সোশিওলজি বা রাজনৈতিক সমাজতত্ত্ব। রাজনৈতিক সমাজতত্ত্ব হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানেরই একটা ভাগ, রাষ্ট্রবিজ্ঞানেরই একটা বিষয়, যেখানে সামাজিক বিভিন্ন বিষয়াদি এবং সামাজিক সেই সমস্ত বিষয়াদির সমস্যাগুলো নিয়ে একটা রাজনীতির ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়। অর্থাৎ সমাজস্থ বিষয়সমূহ এবং তার সমস্যাসমূহের যে রাজনীতিকরণ, সেইটাই আর কি রাজনৈতিক সমাজতত্ত্ব রূপে একটা আলাদা রাষ্ট্রবিজ্ঞানের অংশ রূপে দেখা দেয়। সেটা ইউরোপের বিভিন্ন সমাজতাত্ত্বিক রাষ্ট্রবিজ্ঞানীদের হাত ধরে এই বিভাগটা, যেটাকে আমরা বলতে পারি যে রাষ্ট্রবিজ্ঞানেরই একটা আধুনিক, রাষ্ট্রবিজ্ঞানের যে বিষয়বস্তুগুলো সেগুলো আধুনিককালে কি হয়, আরও বেশি পরিবর্তিত হতে আরও নতুন বিষয় রাষ্ট্রবিজ্ঞানে আসতে দেখা যায়। অর্থাৎ সমাজের বিভিন্ন সমস্যা, নতুন সমস্যা, নতুন বিষয়, সেই সমস্ত নতুন সমস্যা, সেই সব সমস্যা সমাধানের যে সূত্র, সেগুলো নিয়ে যে রাষ্ট্রচিন্তাবিদদের বা সমাজতাত্ত্বিকদের যে আলোচনা, সেগুলোই কিন্তু এই রাজনৈতিক সমাজতত্ত্বের মূল বিষয়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা অন্যতম এই বিষয়ের একটা অন্যতম যে টপিক, সেটা হচ্ছে রাজনৈতিক অংশগ্রহণ বা পলিটিক্যাল পার্টিসিপেশন। তো পলিটিক্যাল পার্টিসিপেশন বা রাজনৈতিক অংশগ্রহণ, সাধারণভাবে যদি আমরা বলি রাজনৈতিক অংশগ্রহণটা কি, অর্থাৎ রাজনীতিতে মানুষের অংশগ্রহণ। ঠিক আছে? তো যে কোনো রাজনৈতিক ব্যবস্থায় যদি আমরা দেখি যে কোনো রাজনৈতিক ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যই হলো এই রাজনৈতিক অংশগ্রহণ। অর্থাৎ প্রত্যেকটা রাজনৈতিক ব্যবস্থাতেই আমরা রাজনৈতিক অংশগ্রহণ দেখতে পাই এবং রাজনৈতিক অংশগ্রহণকে একটা মূল উপাদান হিসাবে দেখি। বিশেষ করে আধুনিককালে বা এই বর্তমান সময়ে, সেটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা হোক বা অগণতান্ত্রিক হোক বা সামরিক শাসনাধীন রাষ্ট্র ব্যবস্থা হোক বা শাসনাধীন রাষ্ট্র হোক, প্রত্যেকটা রাজনৈতিক ব্যবস্থাতেই আমরা কিন্তু জনগণের
রাজনীতিতে অংশগ্রহণের যে বিষয়টা সেটাকে গুরুত্ব দিয়ে থাকি বা গুরুত্ব দিয়ে বিচার বিশ্লেষণ করি। তো জনগণের এই যে রাজনীতিতে অংশগ্রহণ সেটাকেই বলছে পলিটিক্যাল পার্টিসিপেশন। ঠিক আছে, এর কি উদ্দেশ্য? রাজনৈতিক জনগণকে রাজনীতির সঙ্গে যুক্ত হতে হবে। তার মূল উদ্দেশ্যটা কি? যে মূল উদ্দেশ্য হচ্ছে কি, যে রাজনীতিক বিষয়ে অংশগ্রহণ করছে এই বোধ জনসাধারণের মধ্যে সৃষ্টি করা। ঠিক আছে, যাতে একনায়কতন্ত্র দেশের শাসন কার্য পরিচালনা না করে, অর্থাৎ একনায়কতন্ত্রের নায়কও এককভাবে যাতে দেশের শাসন কার্য পরিচালনা না করে, অর্থাৎ জনগণ সবাই মিলে যাতে সেই শাসন কার্যে অংশগ্রহণ করতে পারে, তাই কিন্তু রাজনৈতিক অংশগ্রহণের প্রয়োজনীয়তা। তাহলে সমাজস্থ এটা একটা নতুন ধারণা, সমাজের একটা নতুন সমস্যা। ঠিক আছে, বা এই সমস্যা সমাধানের যে একটা উপায়, অর্থাৎ এই সমাজে যত জনগণ রয়েছে, আমরা মানুষ, প্রত্যেকটা মানুষ যাতে সমাজের কল্যাণে অংশগ্রহণ করতে পারে এবং সেই কল্যাণে অংশগ্রহণ করার জন্য সমাজের অন্তর্গত যে রাষ্ট্র ব্যবস্থা, যে রাজনৈতিক ব্যবস্থা, সেই রাজনৈতিক ব্যবস্থা যাতে প্রত্যেকটা মানুষ অংশগ্রহণ করে, সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করে, শাসন কার্যে অংশগ্রহণ করে, তারই একটা প্রতিরূপ হিসেবে আমরা রাজনৈতিক অংশগ্রহণকে দেখতে পাই। তো এই রাজনৈতিক অংশগ্রহণকে যদি আমরা একটা রাষ্ট্র ব্যবস্থার মধ্য থেকে চিন্তা ভাবনা করি, কোনো একটা রাষ্ট্র ব্যবস্থার মধ্য থেকে চিন্তা ভাবনা করি, তাহলে দেখব যে রাজনৈতিক অংশগ্রহণ সরকারের পেছনে, রাজনৈতিক অংশগ্রহণ সরকারের পেছনে জনসমর্থনকে সুনিশ্চিত করে। অর্থাৎ কোনো একটা রাষ্ট্র ব্যবস্থায় যে সরকার রয়েছে, সেই সরকারের পেছনে জনসমর্থন কতটা রয়েছে কি নেই, সেটা কিন্তু সুনিশ্চিত করে এই রাজনৈতিক অংশগ্রহণ। তাই আমরা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় দেখতে পাই কি, যে জনগণের নির্বাচিত প্রতিনিধির দ্বারা কি হয়, শাসন কার্য পরিচালিত হয়, তাই তো? এই যে জনসাধারণের নির্বাচিত প্রতিনিধির দ্বারা যে শাসন কার্য পরিচালিত হচ্ছে, সেই সরকারটাকে আমরা কি বলছি? গণতান্ত্রিক সরকার বলছি, কি না? সেই দিক থেকে বলছে যে রাজনৈতিক অংশগ্রহণ সরকারের পেছনে জনসমর্থন আছে কিনা সেটা সুনিশ্চিত করে। একই রকমভাবে সকল রাজনৈতিক ব্যবস্থাতেই রাজনৈতিক ক্ষমতা মুষ্টিমেয় মানুষের হাতেই কেন্দ্রীভূত থাকে। আমরা জানি যে কোনো রাজনৈতিক ব্যবস্থাতেই কি হয়, যে মুষ্টিমেয় লোকের হাতেই কিন্তু রাজনৈতিক ক্ষমতা কেন্দ্রীভূত থাকে, অর্থাৎ মুষ্টিমেয় জনগণই কিন্তু শাসন করে। কিন্তু তা সত্ত্বেও যে বর্তমান রাজনৈতিক ব্যবস্থায় সর্বাধিক সংখ্যক মানুষের অংশগ্রহণকে সুনিশ্চিত করার জন্য যাবতীয় উদ্যোগ আয়োজন গ্রহণ করা হয়, অর্থাৎ অধিক সংখ্যক মানুষের রাজনৈতিক অংশগ্রহণ রাজনৈতিক কর্তৃত্বকে বৈধতাযুক্ত করে এবং রাজনৈতিক স্থিতাবস্থাকে নিরাপদ করে। এটা বিভিন্ন সমাজতাত্ত্বিকগণ বিভিন্ন রকমভাবে বলতে গিয়ে বলেছেন যে কোনো রাজনৈতিক ব্যবস্থায় আমরা দেখতে পাই যে মুষ্টিমেয় কিছু জনগণের হাতে শাসন ক্ষমতা কিন্তু রাজনৈতিক ক্ষমতা হচ্ছে রাজনৈতিক সমাজতত্ত্বের আলোচনার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। ক্ষমতা, এই ক্ষমতাকে কেন্দ্র করেই কিন্তু আবার রাজনৈতিক অংশগ্রহণের বিষয়টা উঠে আসে। এই অধিক সংখ্যক মানুষের যে রাজনৈতিক অংশগ্রহণ, এর ফলে কি হবে? এর ফলে সমাজের কোন দিকটা বা কোন সুফলটা আমরা পেয়ে থাকব? যে অধিক সংখ্যক যদি মানুষ রাজনীতিতে অংশগ্রহণ করে, তাহলে রাজনৈতিক কর্তৃত্বকে, অর্থাৎ রাজনীতিকে যারা পরিচালনা করে, রাজনৈতিক ব্যবস্থাকে যারা পরিচালনা করে, যার দ্বারা সরকার পরিচালিত হয়, সেই কর্তৃত্বকে বৈধতাযুক্ত করা যায়, সেই কর্তৃত্ব ন্যায়সম্মতভাবে কাজ করতে পারে। একই রকমভাবে বলা যেতে পারে, এই রাজনৈতিক অংশগ্রহণ যদি বৃদ্ধি পায়, তাহলে রাজনৈতিক যে স্থিতাবস্থা সেটাও নিরাপদ থাকবে বলে মনে করা হয়। রাজনৈতিক অংশগ্রহণের হার কম হলে
কি দেখা দিতে পারে, যেহেতু আমরা দেখছি যে রাজনৈতিক অংশগ্রহণ যদি একদিকে যদি আমরা বেশি দেখি তাহলে কি সুফল পাচ্ছি, উল্টো দিকে যদি কম হয় তাহলে কি আমরা কুফল দেখতে পারি সমাজেতে। তাতে কি দেখা দিতে পারে যে রাজনৈতিক কার্যাবলীতে মানুষের অংশগ্রহণের সংখ্যা কম হলে বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থায়, অর্থাৎ যে রাজনৈতিক ব্যবস্থা রয়েছে সেখানে সেই ব্যবস্থার বিরুদ্ধে জনগণের বিপ্লব বিদ্রোহের আশঙ্কা কিন্তু বেশি থাকে। অর্থাৎ যদি কম সংখ্যক লোক রাজনীতিতে অংশগ্রহণ করে এবং তার দ্বারা সরকার পরিচালিত হয়, বোঝা যায়, তাহলে কিন্তু সেই সরকার বা সেই রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে জনগণের কিন্তু একটা বিপ্লব বা বিদ্রোহের আশঙ্কা থাকে। যে কারণে আমরা দেখতে পাই যে সামরিক শাসনাধীন রাষ্ট্রে সামরিক বা সেনাবাহিনীর দ্বারা যেখানে শাসন কার্য পরিচালিত হয়, একই রকমভাবে রাজতান্ত্রিক ব্যবস্থা যেখানে রাজা রানীর দ্বারা শাসন কার্য পরিচালিত হয়, সেখানে কিন্তু বিদ্রোহের আশঙ্কা লক্ষ্য করা যায়। যা সবসময় সেই রাষ্ট্র ব্যবস্থায় বা সেই রাজনৈতিক ব্যবস্থায় বা সেই শাসন কার্যে কিন্তু একটা জনগণ বিদ্রোহীমুখী হয়ে থাকে। এই ধরনের রাজনৈতিক ব্যবস্থায় সরকারের পরিবর্তনের ক্ষেত্রে সাধারণত সশস্ত্র বৈপ্লবিক যে উপায় পদ্ধতি সেগুলো অবলম্বন করা হয়। ঠিক আছে, তাহলে এই যে আশঙ্কা যে সরকারের প্রতি বিদ্রোহ, সরকারের স্থায়িত্ব না থাকা, সরকার সবসময় একটা জনগণের বিদ্রোহের যে আশঙ্কায় ভুগবে, সেই আশঙ্কা থেকে মুক্তি লাভের জন্য রাজনৈতিক অংশগ্রহণ অপরিহার্য। অর্থাৎ যত সংখ্যক ব্যক্তি বা মানুষ, সমাজস্থ যত সংখ্যক ব্যক্তি বা মানুষ রাজনীতিতে অংশগ্রহণ করবে এবং তাদের দ্বারা কী হবে, রাজনৈতিক ব্যবস্থা পরিচালিত হবে, তত কী হবে, সেই রাজনৈতিক ব্যবস্থাটা কী হবে, স্বচ্ছ হবে, বৈধ হবে এবং রাজনৈতিক স্থিতাবস্থাটা নিরাপদ থাকবে। তাই আমরা এই রাজনৈতিক অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে থাকি। ঠিক আছে, আজকে এই ইন্ট্রোডাকশন পার্টে মূলত এইটুকুই আলোচনা করলাম। আমরা পরবর্তীতে আবার ডিটেলসে এই পলিটিক্যাল পার্টিসিপেশন বা রাজনৈতিক অংশগ্রহণ কাকে বলে, এর বিভিন্ন ধরনগুলো কি কি এবং কোন কী কী অ্যাক্টিভিটিস তারা সমাজের জন্য করে, বা এই রাজনৈতিক অংশগ্রহণের কী কী সুফল আমরা সমাজে দেখতে পাই, সেগুলো আলোচনা করব। তো আজ এ পর্যন্তই। তোমরা ভালো থেকো এবং ক্লাসগুলো ফলো করবে, এই আশা রেখে আজকে এখানে শেষ করছি। থ্যাংক ইউ।